নমস্কার দর্শক বন্ধু। একটা হেডলাইন এই সময় খুব দেখতে পারেন, সেটা হচ্ছে যে সোনার দাম 1.5 লাখের দিকে দৌড়চ্ছে, সিলভারের দাম 3 লাখের দিকে দৌড়চ্ছে। ইনফ্যাক্ট লাস্ট এক বছরের দিকে যদি তাকান, মোটামুটি সিলভারের দাম 3 গুণ বেড়ে গেছে, গোল্ড প্রায় 80% মতো বেড়ে গেছে, আর সেখানে শেয়ার মার্কেট, মেনলি ব্রডার মার্কেট কিন্তু লসে রয়েছে। এই অবস্থাতে দুই তিন ধরনের মানুষ আছে, মানে এক ধরনের ইনভেস্টাররা আছে যারা হয়তো আগে সিলভার গোল্ড কিনে রেখেছিল, বাট অল্প কিনে রেখেছিল। তো এত দাম বেড়ে যাওয়ার পর তারাও ভাবছে যে আরো যদি বেশি করে কিনে রাখতাম, বা আরো হয়তো এখন বেশি করে কিনে নিই। এইটা হলো নাম্বার ওয়ান ধরনের মানুষ। সেকেন্ড ধরনের মানুষ আছেন বা ইনভেস্টার আছেন যে যারা গোল্ড সিলভার আগে কিছুই কেনেননি, এখন এই এত দাম বাড়া দেখে তারা কিন্তু তাদের মনে বা আশেপাশের লোকজন অনেকে বলছে যে এখন কিনে নেওয়ার জন্য। আরেক ধরনের মানুষ আছে যারা গোল্ড সিলভারে বিশ্বাস করতেনই না, আর এই লাস্ট এক বছরে শেয়ার মার্কেটের নেগেটিভ রিটার্ন দেখে এখন তাদের শেয়ারের প্রতি ভয় এসে গেছে, ভাবছে যে শেয়ার টেয়ার সব বিক্রি করে এবার আমরা গোল্ড বা সিলভারের দিকে চলে যাই। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই সিলভার গোল্ড এর আগামী দিনের আউটলুক কেমন, কেন এই গোল্ড আর সিলভারের দাম এতটা বাড়ছে, ভবিষ্যতে কি কি হতে পারে, যে তিন ধরনের ইনভেস্টর বললাম তারা কি করতে পারে, এবং ফাইনালি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে শুরুর দিকে বলবো, সেটা হচ্ছে যে যারা অনেকেই আছে মেনলি বাঙালিরা বা ইন্ডিয়ানরা যারা বিয়েতে সোনা ইউজ করেন, বা যাদের ধরুন 1 বছর 2 বছর পরে ফ্যামিলি মেম্বারের কারোর মধ্যে বিয়ে, তো তারা কিভাবে এই মানে যেভাবে গোল্ডের দাম বাড়ছে, সোনার দাম বাড়ছে, মোটামুটি কিভাবে তারা সুরক্ষিত থাকতে পারে। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর, এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট রিটেল ইনভেস্টরদের জন্য ইকুইটি অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে, এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য সেবি রেজিস্টার্ড কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস অফার করে থাকে। শুরুতেই আমরা একটা সাধারণ মানুষরা যে ইস্যু ফেস করছে সেই ব্যাপারে ফোকাস করব, মানে নট ইনভেস্টর কিন্তু সাধারণ কমন পার্সন, যাদের ধরুন ইন ফিউচার বা আগামী দিনে কারোর ফ্যামিলি মেম্বারে, মানে তার ধরুন মেয়ের বিয়ে বা আত্মীয় স্বজনের বিয়ে, তারা একটা খুব প্রবলেম এই সময় ফেস করছে যে তারা দেখছে বিগত 1-1.5 বছরে যেভাবে সোনার দাম প্রায় ডাবল হয়ে গেছে। মানে যে মানুষটা ধরুন 2 বছর আগে 5 লাখ টাকা জমিয়ে রেখেছিল মেয়ের বিয়েতে বা কোনো আত্মীয়র বিয়েতে সোনা কিনবে বলে, হঠাৎ আজকের দিনে এসে কিন্তু দেখছে, আজকে যখন বিয়ের সময় আসছে, সে দেখছে যে সেই 5 লাখ টাকার ভ্যালু কমে এখন 2.5 লাখ হয়ে গেছে। মানে 5 লাখ টাকায় 1 বছর 1.5 বছর আগে যতটা সোনা পাওয়া যেত, আজকের দিনে দাঁড়িয়ে সেই 5 লাখ টাকায় তার থেকে অনেক কম সোনা পাওয়া যাচ্ছে, প্রায় অর্ধেক সোনা পাওয়া যাচ্ছে। তো এইটা একটা মানুষের, সাধারণ মানুষের একটা অনেক বড় হেডেক বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এই কারণে আগামী মানে 1 বছর 2 বছর কি 4 বছর 5 বছরের মধ্যে যাদের কোনো ফ্যামিলি মেম্বারের বিয়ে রয়েছে, তো তারা কি করবে, তারা অটোমেটিক্যালি ভয় পেয়ে গেছে যে সোনার দাম যেভাবে বাড়ছে সেইভাবে যদি আরো বাড়তে থাকে, তো তাহলে তখন আমি আমার মেয়ের বিয়ে বা আমার ফ্যামিলি মেম্বারের কারোর বিয়েতে কিভাবে সোনার গয়না ফান্ডিং করব। তাদের জন্য কি সলিউশন, মনে রাখবেন তাদের জন্য যে সলিউশন দিচ্ছি সেটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট পারপাসে নয়, মানে এমন নয় যে তাদের জন্য যে সোনার দাম বাড়লে তারা প্রফিট করবে, তা না, যে তাদের বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য এখনকার যেরকমই দামে থাকুক না কেন সোনার দামকে লক করে রাখা। এই লক করে রাখা মানে কি, মানে ধরুন আজকের দিনে আপনি জানেন যে আজকের দিনে আপনার যে সোনার গয়না লাগবে বিয়েতে, মোটামুটি তার 5 লাখ টাকা খরচা আছে। তো আপনি আগামী 3-4 বছর পরে সোনার দাম বাড়ুক কি কমুক যাই হোক, আপনাকে এটা মেক শিওর করতে হবে আজকের 5 লাখটা যেন সেই 3-4 বছর পরেও 5 লাখে থাকে, যাতে করে প্ল্যানিং এ অসুবিধা না হয়। এর জন্য কি সব থেকে বেস্ট অপশন হচ্ছে, সেটা হচ্ছে গোল্ড বিজ বা ইলেকট্রনিক গোল্ড, যেটা সেই ইলেকট্রনিক গোল্ড ইটিএফ এ ইনভেস্ট করে রাখা। কেন এই ইনভেস্ট করে রাখা, কারণ ধরুন আজ থেকে 3 বছর পরে সোনার দাম কমে গেল, তো সোনার দাম যদি কমেও যায়, তাহলেও আজকের দিনে যদি আপনি গোল্ড বিজ কিনে রাখেন, সোনার দাম যদি 10% কমে, সেই গোল্ড বিজের দামও 10% কমবে। আপনি সেই টাকাটা তুলে নিয়ে, মানে আজকে যেটা ভাবছেন যে এতটা সোনা কিনে রাখবো, সেইভাবে কিন্তু সোনা কিনতে পারবেন। আর ধরে নিন যেটা মানুষ ভয় পাচ্ছে, আগামী 3-4 বছরে হয়তো সোনার দাম আরো 50% বেড়ে গেল, তো তখন যে গোল্ড বীজ আপনি কিনে রেখেছিলেন, তো সেই গোল্ড বীজের দামও কিন্তু বেড়ে যাবে। অনেকটা খুব সিম্পল যে আজকের রেটে সোনা কিনে রাখা। তো এবার আপনি বলবেন তাহলে গোল্ড বীজটা কি, বা কেন আমরা গোল্ড বীজ কিনবো, এর থেকে তো ভালো আমি যে একটা মানে সোনার বার, যে নর্মাল ফিজিক্যাল সোনা কিনে রাখা। দেখুন ফিজিক্যাল সোনা আজকে আপনি কিনে রাখলে আপনার একটা প্রবলেম হচ্ছে স্টোরেজ। এখন এই স্টোরেজের জন্য আপনি মানে অবশ্যই হয়তো চাইবেন না নিজের ঘরে রেখে দিতে, একটা সেফটি কনসার্ন, আপনি হয়তো ব্যাংক লকারে যাবেন, সেই ব্যাংক লকারের একটা ভাড়া দিতে হয়। প্লাস ফিজিক্যাল গোল্ড থেকে যখনই আপনি গোল্ডের অর্নামেন্ট বানাবেন, সেখান থেকে কিছুটা কিন্তু ওয়েস্ট হয়, এবং সেই মানে 100% যে ভ্যালুতে আজকে আপনি কিনছেন, সেইখান থেকে যদি সোনা বানানো 100% ভ্যালু কিন্তু আপনি পাবেন না। ফাইনালি আরেকটা অপশন যেটা অনেকে করে, সেটা হচ্ছে যে লোকাল যে আশেপাশে বা যে কোনো বড় যে সোনার দোকান আছে, সেই সোনার দোকানে একটা
রকম স্কিম করে রাখে, হয়তো যেমন 11 মাসে টাকা দিলে 12 মাসে এক্সট্রা টাকা পাবেন, 1 বছর টাকা দিলে 2 বছর এক্সট্রা পাবেন, এই রকম অনেক স্কিম দেখবে সোনার দোকানদাররা অফার করে থাকে। তো অনেকে সেইটা করে রাখে, সেটাও খুব একটা খারাপ কিছু নয়, কিন্তু সেটার একটাই ইস্যু, সেটা হচ্ছে আপনি ওই সোনার দোকানের সঙ্গে ফিক্সড হয়ে গেলেন। মানে আপনি ওই সোনার দোকানের বাইরে অন্য কোনো জায়গা থেকে আপনি যদি কিছু করেন তখন আপনি সেই ভ্যালু পাবেন না। অ্যান্ড ওর্স্ট একটা চান্সেস, যদি ইন ফিউচার সেই সোনার দোকান উঠেই গেল, বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু আপনার এন্টায়ার যে ইনভেস্টমেন্ট সেইটা রিস্কে, বা আপনি এন্টায়ার যে টাকা দিয়েছিলেন সেই টাকার হয়তো পুরোটা পাবেন না। তো এই কারণে যদি সেই সোনার দোকানে টাকা রাখতেই চান তো মেক শিওর সেটা যেন ব্র্যান্ডেড বড় কোম্পানি হয়, যেমন তানিস্ক হোক বা যেগুলো অল ইন্ডিয়া লেভেলের, মানে তানিস্ক এই কারণেই বললাম ইট ইজ ব্যাকড বাই টাটা। বাকি আর যত সোনার দোকান আছে, যতই আপনি ব্র্যান্ডেড বলুন না কেন, আমাদের কলকাতাতে সেনকো অ্যান্ড অল যেগুলোই আছে না, কিন্তু সব কিছুরই কিন্তু একটা মানে কিছু একটা চান্স থাকে যে হোয়াট ইফ 4-5 বছর পরে তাদের ফাইন্যান্সিয়ালসে কোনো প্রবলেম হয়ে গেল। তো এই কারণে এই সোনার দোকানে টাকা রাখা, যদি আপনার 1 বছরের মধ্যে বিয়ে থাকে ঠিক আছে, 1 বছরের মধ্যে এমন কিছু খারাপ হতে পারে না। কিন্তু যদি ধরুন আপনার কোনো রিলেটিভের বা মেয়ের বিয়ে এখনো 3-4 বছর দূরে আছে, তো সেই 3-4 বছরের জন্য ইদার আপনি সেই তানিস্কের মতো যেগুলো টাটা ব্র্যান্ডের দোকান সেই, অথবা সব থেকে বেস্ট হচ্ছে যেটা হচ্ছে গোল্ড বিজ বললাম বা গোল্ড ইটিএফ। কেন? ফার্স্ট অফ অল গোল্ড বিজ হচ্ছে সেফ, এটা হচ্ছে একটা সেবি রেগুলেটেড ইটিএফ প্রোডাক্ট। ইটিএফ মানে যারা মিউচুয়াল ফান্ড জানেন তাদেরকে নিয়ে আলাদা করে বোঝাতে হয় না। এবং গোল্ড ইটিএফ ইজ ব্যাকড বাই রিয়েল গোল্ড, মানে আপনি যখন 1 টাকার গোল্ড ইটিএফ কিনছেন সেই কোম্পানি ওই 1 টাকার গোল্ড কিনছে। এবং গোল্ড ইটিএফ এখন যেটা নিপন যে এএমসি কোম্পানি যেটা চালায়, সেই নিপন এএমসি যদি কোনো সময় বন্ধ হয়ে যায় তাহলে সেইটা অন্য কেউ টেক ওভার করে নেবে। এমন না যে নিপন এএমসি আপনার সেই গোল্ড ইটিএফ এ বা যে টাকা ইনভেস্ট করলেন সেই টাকা নিয়ে তারা পালিয়ে যেতে পারে, সেটা হয় না। কারণ যে কোনো মিউচুয়াল ফান্ডে যে ফান্ড ম্যানেজার আছে, যে এএমসি কোম্পানি আছে, তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখে না, তারা একটা সেপারেট কাস্টোডিয়ান অ্যাকাউন্টে টাকা বলুন, আন্ডারলাইং অ্যাসেট বলুন, সেটা থাকে। তো এই গোল্ড বিজ অনেকে এবার জিজ্ঞেস করবেন কিভাবে ইনভেস্ট করব। খুব সিম্পল, সেটা হচ্ছে যারা শেয়ারে ইনভেস্ট করে তাদেরকে তো আলাদা করে বলার কিছু নেই। জিরোদা বলুন, অ্যাঞ্জেল ওয়ান বলুন, যে কোনো ট্রেডিং অ্যাপ থেকে আপনি গোল্ড বিজ শেয়ারের মতোই কিনে রাখতে পারেন। যারা শেয়ারে ইনভেস্ট করেন না তাদের জন্য, যে আপনি যদি কনফিডেন্স না পান যে না আমি শেয়ারে ইনভেস্ট করতেই আমার ভয় লাগছে, তখন আলাদা ব্যাপার। বাট আদারওয়াইজ গোল্ড বিজ কেনা একটা সিম্পল শেয়ার কেনার মতো। বেনিফিট এইটাই যে সোনার দাম যতটা বাড়বে বা সোনার দাম যতটা কমবে, গোল্ড বিজ ততটা বাড়বে বা কমবে। এবং এই কারণে ইনভেস্টমেন্ট ছাড়া যাদের প্রপার গোল্ডের রিকোয়ারমেন্ট আছে, গোল্ড জুয়েলারি বলুন, বিয়ে আছে আগামী দিনে 3-4 বছর, তারা খুব ভয় পাচ্ছেন, এখন জানেন না যে কি হবে আগামী দিনে। সোনার দাম তো 50% বেড়েও যেতে পারে 4 বছরে, ডবল হয়ে যেতে পারে 4 বছরে, আবার 50% পড়েও যেতে পারে 4 বছরে। তো তাদের জন্য গোল্ড বিজ ফার্স্ট বেস্ট অপশন। সেকেন্ড বেস্ট অপশন হচ্ছে যত এইসব সোনার দোকানে যারা এইরকম ইনভেস্টমেন্ট স্কিম যারা অফার করে, সেইটা সেকেন্ড বেস্ট, প্রোভাইডেড সেই দোকান যেন সেফ অ্যান্ড সিকিউর থাকে। এবার আমরা জানবো যে গোল্ড অ্যান্ড সিলভার এর দাম এত বাড়ছে কেন। গোল্ড নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছি, এখন কিন্তু সিলভার আরো বেশি হেডলাইনে, কারণ যেটা বললাম সিলভারের দাম বিগত 1 বছরে প্রায় 3 গুণ বেড়ে গেছে। দেখুন এই গোল্ড সিলভার বাড়ার একটা পিছনে সব থেকে বড় কারণ হলো ইউএস, যেটা হলো আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প যখন থেকে প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকা ট্রেড ওয়ার থেকে শুরু করে অনেক পলিসি আনসার্টেনিটি কিন্তু মার্কেটে নিয়ে এসেছে। মনে রাখবেন এর মানে এমন নয় যে ডোনাল্ড ট্রাম্প যতদিন প্রেসিডেন্ট থাকবে ততদিন আনসার্টেনিটি থাকবে, ততদিন সোনা আর রূপোর দাম বাড়তে থাকবে, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। রিসেন্ট কি হয়েছে, জানুয়ারি 2026-এর যদি আমরা কথা বলি, এমন একটা ইভেন্ট ঘটেছে যে যার জন্যই আনসার্টেনিটি আরো বেড়ে গেছে। কি হয়েছে না, ডোনাল্ড ট্রাম্প চাইছে, আমেরিকা চাইছে গ্রিনল্যান্ডকে দখল করতে, মানে গ্রিনল্যান্ডকে তাদের নিজেদের ক্ষমতার মধ্যে আনতে। প্রবলেম হচ্ছে গ্রিনল্যান্ড হলো একটা সেপারেট দেশ, যেখানে ম্যাক্সিমাম দেশের 99%-এ সবসময় বরফ পড়া থাকে, মাত্র 50,000 কি 60,000 মানুষ বাস করে। এবং সেই যে গ্রিনল্যান্ড একটা হিউজ সাইজের দেশ, সেইটা হচ্ছে ডেনমার্ক হচ্ছে ইনডিরেক্টলি তাদেরকে কন্ট্রোল করে। কেন না, বহু বছর আগে ডেনমার্ক যেহেতু গ্রিনল্যান্ডের কাছাকাছি দেশ, তো বহু বছর আগে একটা মোটামুটি ট্রিটি হয়েছিল যে ডেনমার্ক ওই দেশকে প্রোটেকশন দেয়। কারণ বুঝতেই পারছেন যেই দেশের জনসংখ্যা 50-60,000 মতো, তো সেই 60,000 দেশের লোকের কাছে আর কি মানে নিজেরা কত কিছু ইয়ে করবে। প্লাস গ্রিনল্যান্ডে যেমন বললাম সারা বছর দেশের ম্যাক্সিমাম জায়গায় বরফ পড়া থাকে, তো সেই জায়গা ইজ নট দ্যাট মাচ লিভেবল। কিন্তু একটাই জিনিস হয়েছে, গ্রিনল্যান্ডে পাওয়া গেছে কিছু রেয়ার আর্থ মিনারেলস, যেগুলো ইভি বা ডিফেন্স বা আজকাল মডার্ন ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর এগুলোতে কাজে লাগতে পারে। তো এই কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব উঠে পড়ে লেগেছে যে সেই যে রেয়ার আর্থ মিনারেলস সেইগুলোকে
পাওয়ার জন্য, এবং মুখে বলছে যে আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল না করে তাহলে রাশিয়া বা চায়না কিন্তু গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে। অ্যাকচুয়াল কিন্তু রিয়েলিটি কিন্তু ডিফারেন্ট, কারণ রাশিয়া বা চায়না কেউই এমন ওই সিচুয়েশনে আসেনি যে গ্রিনল্যান্ডকে দখল করে নেবে। রাশিয়া তাদের নিজেদের নর্থে একটা বড় আর্কটিক জোন আছে, সেখানে তারা নানান রকমের এক্সপ্লোরেশন অ্যান্ড অল করছে, কিন্তু আজ অব্দি রাশিয়া গ্রিনল্যান্ড দখল করার কথা কিন্তু ভাবেনি। ইউএস জাস্ট বিকজ অফ দোজ রেয়ার আর্থ মিনারেলস এবং অনেক কিছু রিজার্ভস রয়েছে, অনেক মিনারেলস যে জিনিসের রয়েছে, তার জন্য গ্রিনল্যান্ড দখল করতে চাইছে। মুশকিলটা হচ্ছে গ্রিনল্যান্ড যখন দখল করতে চাইছে, অবভিয়াসলি ডেনমার্ক বা ইউরোপিয়ান কান্ট্রি সেটা কিন্তু হতে দিতে চাইছে না, কারণ আজকে যদি ইউএস গ্রিনল্যান্ড দখল করে নেয়, কালকে রাশিয়াও বলবে আমরা অমুক দেশ দখল করে নেব, চায়না বলবে আমরা সাউথ মানে আন্টার্কটিকে দক্ষিণ গোলার্ধের কিছু একটা দখল করে নেব, তো সেটা তো একটা ক্যাওসে পরিণত হবে। তো এই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন মানে ইউরোপের যত কটা দেশ আছে তারা মিলিতভাবে সেখানে রেজিস্ট্যান্স জানাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প সেই ইউরোপিয়ান কান্ট্রিজদেরকে ট্যারিফ নিয়ে ভয় দেখাচ্ছে যে যদি ইউরোপিয়ান কান্ট্রিজ তাদেরকে যদি সাপোর্ট না করে ইউএসকে, তাহলে সেই ইউরোপিয়ান কান্ট্রিজের ওপরে ট্রেড ট্যারিফ বাড়িয়ে দেবে। তো ইউএস অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ ফিয়ার কিন্তু সব দেশকেই দেখিয়েছে, মানে ইন্ডিয়া বলুন চায়না বলুন। তো কেন এই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই ব্যাপারটা খুব সিগনিফিকেন্ট, কারণ মনে রাখতে হবে ইউএস এবং ইউরোপ এরা কিন্তু প্রায় লাস্ট 80 বছর ধরে সব থেকে স্ট্রংগেস্ট অ্যালি। মানে আজকে যে ইউএস এত সুপার পাওয়ার, এর জন্য ইউরোপের অনেক বড় অবদান আছে, বা আজকে ইউরোপ যে এত স্টেবল, এর জন্য ইউএস এর অনেক বড় অবদান আছে। ইউএস এবং ইউরোপ কিন্তু তারা একসঙ্গে জয়েন্ট মিলিটারি অপারেশন বা যাই হোক সেগুলো চালায়। আজকে ইউএস যে মিডল ইস্টে বলুন এত জায়গায় যুদ্ধ করেছে, সেই ভিয়েতনাম থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে আফগানিস্তান থেকে, তো প্রত্যেকটা জায়গায় যে ইউএস যে অপারেশন করেছে লাস্ট 70-80 বছরে, প্রত্যেকটা ফিল্ডে কিন্তু ইউরোপের অনেক বড় ভূমিকা ছিল। তো যেই ইউরোপ ইউএস এর এত বড় পার্টনার, মানে বলা যায় যে যারা বেস্ট ফ্রেন্ড, যাদের জন্য ইউএস আজকে এত বড় হয়েছে, আজকের সেই ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট সেই ইউরোপকেই ভয় দেখাচ্ছে যে যদি গ্রিনল্যান্ড তাদেরকে দিয়ে না হয় তাহলে ইউএস হয়তো ফোর্সফুলি অ্যাটাক করে নিতে পারে বা ট্যারিফ বাড়িয়ে দিতে পারে। মানে এটা একটা খুব রেয়ার জিনিস হচ্ছে জিওপলিটিক্সে, যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যালি, মানে যারা সব থেকে ভালো বন্ধু, যাদের বন্ধুত্ব সারা পৃথিবীতে ইউরোপ এবং ইউএস কে স্ট্রংগেস্ট বানিয়ে রেখেছে, সেই ফ্রেন্ডশিপই ডেঞ্জার জোনে চলে যাচ্ছে। তো এই যে এত বড় একটা আনসার্টিনিটি যদি সত্যি সেইটা হয়, যে ইউএস ইউরোপ যদি সত্যি কনফ্লিক্টে পৌঁছে যায়, আরো বড় কনফ্লিক্টে পৌঁছে যায়, তাহলে ইউএস ইউরোপ দুটোরই দেশেরই কন্টিনেন্টেরই যেমন লস, তার সঙ্গে সঙ্গে কিন্তু সারা পৃথিবীর কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট, সারা পৃথিবীর ইকোনমিতে একটা রিপল এফেক্ট কিন্তু পড়তে চলেছে। এবং এই ভয়তেই কিন্তু শেয়ার মার্কেট সবসময় ফিউচার অ্যান্টিসিপেট করে, এই ভয়তেই শেয়ার মার্কেট কিন্তু কারেকশন হচ্ছে। কিন্তু আমাদের পার্সোনালি মনে হয় সেই কনফ্লিক্ট হিউজ বড় জায়গায় যাওয়ার চান্সেস অনেক কম, কারণ যদি সেই কনফ্লিক্ট আস্তে আস্তে মানে বাড়তে থাকে, তাহলে ইউএস এর রেসিডেন্ট বা ইউএস এর যে অপোজিং পলিটিক্যাল পার্টি বা ইউএস এর পলিটিক্যাল, যেহেতু ইউএস এখনো ডেমোক্রেসি, তো ইউএস থেকেই একটা কিন্তু রেজিস্ট্যান্স আসবে। তো হিউজ কনফ্লিক্টে মানে এমন হবে না যে ইউএস আমেরিকা ইউরোপের ওপর যুদ্ধ ঘোষণা করে দিল, বা গ্রিনল্যান্ডের একদম ডাইরেক্ট আর্মি দিয়ে অ্যাটাক করে নিয়ে নিল, তার জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যুদ্ধে নেমে গেল, এইটা চান্স নেই। কিন্তু হ্যাঁ, যদি এটা হয় তাহলে পুরো সারা পৃথিবীর জন্য সেটা খুব খারাপ জিনিস হতে চলেছে। তো এটা হওয়ার অনেক আগেই থামবে, বাট মার্কেট সবসময় অ্যান্টিসিপেশনে চলে। এই ইভেন্টের জন্য এই জানুয়ারি মাসে দেখবেন শেয়ার মার্কেট এমার্জিং মার্কেটে এতটা দাম পড়েছে, এবং এই শেয়ার মার্কেটের দাম যতটা পড়েছে, গোল্ড সিলভার এগুলোর ভ্যালু বা এগুলোর দিকে মানুষ কিন্তু বেশি সরছে। মানে আগে যেমন ইউএস ডলারে সেফলি লোকে ইনভেস্ট করতো, এখন কি করছে, ইউএস ডলার বা ইউএস ট্রেজারিতে না গিয়ে গোল্ড প্রেফার করছে। এবার সিলভার তার সঙ্গে একটা আরো অ্যাডেড ফ্যাক্টর অ্যাড হয়েছে, যে এইটা যে সিলভার কিন্তু ইভি ইলেকট্রিক ভেহিকেল থেকে শুরু করে, সেমিকন্ডাক্টর থেকে শুরু করে, সোলার থেকে শুরু করে অনেক ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনে কিন্তু এই সিলভার লাগে। তো এই সমস্ত অবভিয়াসলি মানে এটা নতুন কিছু নয়, বিগত 3-4 বছর ধরে সেমিকন্ডাক্টর, ইভি, ইলেকট্রনিক্স এর যে একটা বুম চলছে, তো এইটা সবাই ভাবছে যে সিলভারের ডিমান্ড আগামী দিনে হিউজ বাড়বে, সাপ্লাই অতটা বাড়বে না। তো সেই অ্যান্টিসিপেশনে কিন্তু সিলভারের দাম বাড়ছে। মনে রাখবেন, গোল্ডকে লোকে যতটা ট্র্যাডিশনাল সেফ বেট বলে মানে, সিলভার কিন্তু ইজ নট আ ট্র্যাডিশনাল সেফ বেট, রাদার সিলভার ইজ ইকুইভ্যালেন্ট টু কপার অথবা অন্য কোনো মেটাল যাদের ডিমান্ড সবসময় সাইক্লিক্যাল, মানে যারা সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে কমে বাড়ে। মানে সিলভার এখন অ্যান্টিসিপেট করছে লোকে যে সাপ্লাই ক্রাঞ্চ যত দিন যাবে সাপ্লাই কমতে থাকবে, যত দিন যাবে ডিমান্ড বাড়তে থাকবে। তো এই হতে হতে যেই মোমেন্টে সিলভারের সাপ্লাই কিন্তু বেড়ে যাবে, তখন কিন্তু সিলভারের প্রাইসে ফল আসবে। মনে রাখবেন, সোনার দাম যতটা না পড়বে, সিলভারের দাম কিন্তু তার থেকে অনেক বেশি পড়বে। সিলভার কিন্তু অনেক বেশি
ভোলাটাইল হবে। তো তাই সিলভার কিন্তু ইজ মাচ মোর রিস্কি। সিলভারকে অনেকটা কম্পেয়ার করে যেতে পারে স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ শেয়ার, যেটা হঠাৎ করে অনেকটা বাড়বে আবার তারপরে পড়বে বা দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দেবে না। সিলভারের যদি প্রাইস চার্টের দিকে তাকান দেখবেন 10 বছর বা 4-5 বছরের এরকম সময় আছে যখন সিলভার কোনো রিটার্ন দেয়নি। হঠাৎ এই লাস্ট 1-2 বছরে যদি 3-4-5 গুণ রিটার্ন দিয়ে দেয়, আগামী দিনে কিন্তু এমন একটা সময় আসতে চলেছে যখন আবার 2-3 বছর কোনো রিটার্ন দেবে না বা ওয়ার্স্ট হতে পারে নেগেটিভে চলে গেল। সব সময় মনে রাখবেন, গোল্ড হোক, সিলভার হোক, ইকুইটি হোক, প্রপার্টি প্রাইস হোক, যত প্রাইস আছে সারা পৃথিবীতে যত দেখছেন তারা কেউ একভাবে যেতে পারে না, সবটাই সিক্লিক্যাল। হ্যাঁ, গোল্ড একটু কম সিক্লিক্যাল। গোল্ডে যেটা হয় একটা প্রাইস বাড়ে তারপরে একটা টাইমে পড়ে, এমন না যে পড়ে না তা না, একটা টাইমে পড়ে বা তারপরে একটা লং টাইম ধরে কিন্তু কনসলিডেট থাকে। মনে রাখবেন, যত শার্প যে কোনো জিনিস বাড়ে তত শার্প কিন্তু তার পড়ার চান্স থাকে। শেয়ারেও দেখবেন স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ যারা ইনভেস্ট করেন তাদের দেখবেন এই ফিচারটা কিন্তু রয়েছে। তো তাই আজকের দিনে দাঁড়িয়ে যারা স্টিল এখনো ভাবছেন যে সিলভার বা গোল্ডে আরো বেশি ইনভেস্ট করলে ভালো হতো, আরো বেশি ইনভেস্ট করি, আর শেয়ারের দিকে তাকিয়ে যারা ভাবছেন যে ইস আমি কি ভুল করলাম, লাস্ট 1 বছর ধরে শেয়ার ধরে রেখে কোনো রিটার্ন আসছে না, তারা একটু সাবধানে থাকুন। সিলভার গোল্ডে যদি ইনভেস্ট করতেই হয় আপনার ওভারঅল পোর্টফোলিও 10% কি ম্যাক্সিমাম 15% তার বেশি অ্যালোকেট কিন্তু করবেন না। রাদার এই টাইম যখন ইকুইটি মার্কেটের খুব খারাপ সময়, সেই সময় কিন্তু ইকুইটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ভেহিকেল। ইনফ্যাক্ট আমি যদি আমার পার্সোনাল লেভেলের যদি কথা বলি, আমি কিন্তু বিগত কোনোদিন মানে লাস্ট 5-10 বছরে কোনোদিন গোল্ড বা সিলভারে ইনভেস্ট করিনি। 15 বছর ধরে আমার সবকিছু ইনভেস্টমেন্ট ইকুইটিতেও। যদিও আমরা অনেক সময় বলেছি যে মার্কেট যখন খারাপ থাকে গোল্ডে ইনভেস্ট করার জন্য অন্যকে সাজেস্ট করেছি, কিন্তু আমি নিজে কোনোদিন সিলভার গোল্ডে ইনভেস্ট করিনি। আমার 100% আজও 100% কিন্তু স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ এবং মাইক্রো ক্যাপ ইকুইটিসে রয়েছে। এবার কেন আমি এটা রেখেছি বা কেন আমি এটা রাখতে পেরেছি বা কেন আমি সিলভার গোল্ডে 1 বছর আগে যাইনি, তার কারণ আমি নিজে খুব হাইলি কনফিডেন্ট যে ওভার আ পিরিয়ড অফ 10 ইয়ার্স সিলভার গোল্ড থেকে যা রিটার্ন আমি আর্ন করতে পারবো বা যে রিটার্ন আমাকে দেবে তার থেকে অনেক বেশি রিটার্ন আমাকে শেয়ারস দেবে, প্রোভাইডেড একটাই 1 বছর বা 2 বছরের টাইম ফ্রেমে যখন শেয়ারের দাম অনেক কমে যাবে তখন যেন আমি প্যানিক না করে অন্য জায়গায় চলে যাই। ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টররা যেই ভুলটা করে থাকে সেটা হচ্ছে লাস্ট 1 ইয়ারে ইকুইটি নেগেটিভ রিটার্ন দিয়েছে, চলো আমি ইকুইটি বেচে বা সিলভারে যাই, বা লাস্ট 1 ইয়ারে সিলভার গোল্ড রিটার্ন দেয়নি, চলো এবার আমি সব টাকা নিয়ে প্রপার্টিতে লাগিয়ে দিই। এই জিনিসটাই কিন্তু সব থেকে বড় ভুল। পার্সোনালি আমরা ইকুইটি পোর্টফোলিওতে অবভিয়াসলি শেয়ার চেঞ্জ করি, এক শেয়ার থেকে আরেক শেয়ারে যাই, কিন্তু ইকুইটি এমন একটা জিনিস যেটা আমার নিজের মানে লাস্ট 15 বছরের মানে অভিজ্ঞতা বলুন বা কনফিডেন্স বলুন বা যে রিটার্ন আমি পেয়েছি লাস্ট 15 বছর, সেই রিটার্ন থেকেই আমার কনফিডেন্স ওইটা আসছে। যতই শেয়ার মার্কেট পড়ে যাক না কেন, আমার পোর্টফোলিও ভ্যালু যাই পড়ে যাক না কেন, যাই হোক না কেন, আমি কোনোদিনও এই 100% ইকুইটি ভ্যালু বেচে প্রপার্টি বলুন গোল্ড বা সিলভার বলুন এতে যাব না। কারণ আমি জানি ইকুইটি আমাকে মানে আমার এক্সপিরিয়েন্স বলুন, ব্রেন বলুন অ্যান্ড অ্যানালিসিস পাওয়ার বলুন, হোয়াট এভার ইট ইজ, অনেক বেশি রিটার্ন দেবে ওভার আ লঙ্গার টার্ম, প্রোভাইডেড আই রিমেন ডিসিপ্লিন, প্রোভাইডেড আই রিমেন সেলফ কনফিডেন্ট অ্যান্ড আই অ্যাপ্লাই মানে হোয়াট এভার আই নো। তো এইটাই আমি বলবো ওভারঅল আপনারা মানে একজন সাধারণ মানুষের জন্য প্রথমেই বলেছি যে যাদের ধরুন বিয়ে বা যাদের রিলেটিভের কোনো বিয়ে, যাদের গোল্ডের দরকার, তাদের জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তারা ইনভেস্টমেন্ট হিসাবে ভাববেন না, প্রফিট লস ভাববেন না, তারা ভাবুন কিভাবে আমি আমার ডাউন সাইড প্রোটেক্ট করব। সেকেন্ড, যারা ইনভেস্টার, যে সমস্ত ইনভেস্টাররা আজকের স্টেজে এসে মানে 2026 জানুয়ারিতে এসে যে তারা প্যানিক করছে যে শেয়ারের দাম পড়ে যাচ্ছে আর ওদিকে গোল্ড সিলভার বাড়ছে, এটা কিন্তু খুব ভুল হবে যদি আপনি 100% শেয়ার বিক্রি করে 100% সিলভার বা গোল্ডে যান। হ্যাঁ, যদি স্টিল খুব ইচ্ছা করে 10% রাখুন, 15% রাখুন, যাতে করে সিলভার গোল্ডের দাম এর থেকে নিচে নামলেও খুব একটা যাতে আপনাদের অসুবিধা না হয়। আর তার সাথে সাথে মার্কেট কিন্তু এখন খুব ভালো অপরচুনিটি দিচ্ছে প্রপার স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ আইডেন্টিফাই করে প্রপার ইনভেস্ট করা। প্রচুর মাইক্রো ক্যাপ শেয়ারস রয়েছে, স্মল ক্যাপ শেয়ারস রয়েছে যারা সেই 2024 যা ভ্যালুয়েশনে ছিল তার থেকে অনেক রিজনেবল ভ্যালুয়েশনে পৌঁছে গেছে। তো নর্মালি আমাদের অভিজ্ঞতা বলছে বা আমি নিজেও দেখেছি এই রকম টাইমে ইনভেস্ট করে কেউ যদি মানে মনের জোর রাখতে পারে, নিজের ওপর কনফিডেন্স রাখতে পারেন, নট মনের জোর। মনের জোর কিভাবে আসে? যদি মনের জোরটা তখনই আসবে যদি আপনি যেই শেয়ারে ইনভেস্ট করছেন তার A to Z ডিটেলস আপনি জানতে পারেন। তো যদি আপনার সেই কোম্পানির ওপরে অ্যানালিসিসের ওপর কনফিডেন্স থাকে তো তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট টাইম টু ইনভেস্ট ইন শেয়ার ফর মাল্টিব্যাগার রিটার্ন ওভার 2027 বা 2026 লাস্টের দিকে বলুন বা যাই বলুন না কেন। কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি করছেন, মানে আপনাদের পোর্টফোলিওর কতটা এখন গোল্ড বা সিলভারে রয়েছে, নাকি আপনারা গোল্ড কোনো সিলভারে রাখেনি, 100% ইকুইটিসে রয়েছে, ইকুইটিস নিয়ে মানে কি পোর্টফোলিও অ্যালোকেশন কমিয়েছেন কি বাড়িয়েছেন, কি স্ট্র্যাটেজি নিতে চলেছেন বা আগামী দিনে কেমন আপনারা প্ল্যান করছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, মার্কেট যখন
যখন খারাপ থাকে এই সময় আমরা খুব রেকমেন্ড করি আমার লেখা যে দুটো বেস্ট সেলিং বই, সেই বইগুলো পড়লে কি আপনার অনেক নলেজ বা আপনার এক্স্যাক্ট আপনি শেয়ার মার্কেটে মানে প্রপারলি মানে নলেজেবল হয়ে বা প্রপার জেনে বুঝে আপনি মার্কেটে এগোতে পারবেন। সিম্পল অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস দিয়ে সার্চ করলে বইয়ের ডিটেলস, রিভিউ, কি কন্টেন্ট আছে না আছে সব আপনারা পেয়ে যাবেন। যারা অলরেডি বইটা কিনে ফেলেছিলেন, অনেক কমেন্টে আমরা দেখি যে তারা বেশ ভালো ফিডব্যাক দিচ্ছেন, তারা সেই বইটা আবার পড়ুন, রিভাইজ করুন। ইকুইটি মার্কেটের নলেজ এমন একবারে কিছু হয় না, বারবার আপনি যদি রিভাইজ না করেন তো তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তো তাই যারা বইটা কিনে রেখেছিলেন, যাদের বই পড়ে ভালো লেগেছে কয়েক বছর আগে, তারা বইটা আবার পড়ুন। যাদের এখনো কেনা হয়নি তারা ফিডব্যাক দেখে অ্যান্ড অন্যান্য সব কিছু দেখে গিয়ে বিক্রি করার জন্য বলছি না, তারা বইটা কিনুন। এই রকম মার্কেটে কিন্তু নলেজ আপনাকে অনেক হেল্প করবে। আর ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। মনে রাখবেন এই লাইক করা বা সাবস্ক্রাইব করা আপনাদের জন্য ফ্রি, কিন্তু আমাদের জন্য যে নতুন মানে কি ফ্রিকোয়েন্সিতে আমরা ভিডিও আনবো সেটার জন্য কিন্তু লাইক কত হচ্ছে, সাবস্ক্রাইব কি হচ্ছে না হচ্ছে সেগুলো ডিপেন্ড করে। তো আগামী দিনে আমাদের ভিডিও পেতে গেলে খালি সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বাটনটা অন করুন যাতে করে আপনাদের টাইম লাইনে ইন ফিউচার আমার কোনো যদি ভিডিও পাবলিশ করি সেই ভিডিওটা চলে আসে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।